হ্যালো বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সকলের? কেমন আছে আমরা সবাই? আশা করি আমরা সকলেই অনেক 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 ভালো আছি। সো তোমরা ক্লাসের শুরুতেই তোমরা আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা আমার কথাবার্তা এবং আমার পিছনে থাকা যে ছোট্ট একটা সুন্দর লেখা আছে সপ্তম শ্রেণী বিজ্ঞান, সো তোমরা আমার পিছনে থাকা স্ক্রিন এবং আমাকে ঠিকঠাক মতো তোমরা সকলেই দেখতে পাচ্ছ কিনা, আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, এর জন্য আমি তোমাদেরকে একটা পোল দিচ্ছি। ওই পোলের মাধ্যমে তোমরা আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা আমার কথাবার্তা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং তোমরা আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। তোমরা যারা যারা আমাকে সালাম দিচ্ছ তাদের সকলের জন্য ওয়ালাইকুম আসসালাম, এবং তোমরা যারা যারা আদাব দিচ্ছ তাদের সকলের জন্য আদাব। ওকে, আচ্ছা। তো দেখো, আমরা আসলে ওকে, তো তোমরা আমাকে এইভাবে একটু জানিয়ে দাও যে তোমরা আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, অল ক্লিয়ার আছে কিনা। এটার জন্য তোমাদের কাছে একটা পোল গেছে। ওই পোলের মধ্যে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ইয়েস, আর যদি তুমি শুনতে না পারো বা অন্য কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তুমি নো প্রেস করতে পারো। ওকে, আজকে আমরা যে পড়াশোনা করব সেটা হচ্ছে সাধারণত আমাদের অধ্যায় নাম্বার 1। আমরা জানি আমরা নতুন বছরে নতুন সুন্দর সুন্দর বই পেয়েছি, এবং বই পাওয়ার পর ওই নতুন বইয়ের সুঘ্রাণে আমরা অনেকে বিজ্ঞান বইটা খুলে ওলট পালট করে বিভিন্ন ধরনের ছবি দেখে আমরা মোটামুটি আনন্দিত হয়েছি। সো 2026 সালের একটা শুভকামনা এবং তোমাদের সকলকে 10 মিনিট স্কুলে স্বাগতম জানিয়ে আজকে আমরা আমাদের বিজ্ঞান ক্লাসটা স্টার্ট করতেছি। ওয়েলকাম 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 টু 10 মিনিট স্কুল। ওকে, আর তোমাদের এইখানে বিজ্ঞান সময় মানে বিজ্ঞান সহ বাকি যে সাবজেক্ট গুলো আছে সবগুলো সাবজেক্ট ইনশাআল্লাহ অনেক ভালো করার জন্য, একদম বেস্ট 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 একটা রেজাল্ট করার জন্য তোমাদের যতটুকু হেল্প করা দরকার আমরা 10 মিনিট স্কুলের ভাইয়া আপুরা তোমাদেরকে করে থাকবো। ওকে, তো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস এবং বিজ্ঞান ক্লাস, আমাদের প্রথমে একটু কঠিন দিয়ে শুরু হোক যাতে পরবর্তীতে আমরা সহজগুলোকে আস্তে আস্তে গেট ব্যাক করতে পারি। এই জন্য আজকে আমরা একটু কঠিন জিনিস দিয়ে শুরু করব। বিজ্ঞান একটু কঠিন আমাদের কাছে মনে হলেও আমি আরিফ ভাইয়া তোমাদেরকে এমন ভাবে পড়াবো যেন বিজ্ঞানটা তোমাদের কাছে একদম পানির মতো ইজি মনে হয়। আমরা অলরেডি ক্লাস 6 এ বিজ্ঞান পড়েছি, রাইট? তো এখন আমরা ক্লাস 7 এ বিজ্ঞান পড়বো, আরো ভালোভাবে নতুন নতুন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নতুন নতুন জিনিস সম্পর্কে জানবো এবং বিজ্ঞানকে আরো অনেক এক্সপ্লোর করবো। সো আর উই রেডি টু এক্সপ্লোর সায়েন্স? আশা করি আমরা সকলেই রেডি। তো আজকে আমরা পড়বো বিজ্ঞানের একদম প্রথম যে চ্যাপ্টারটা, চ্যাপ্টারের নাম হচ্ছে অণুজীব জগৎ। হ্যাঁ, সরি, নিম্ন শ্রেণীর জীব। নিম্ন শ্রেণীর জীব বলতে যারা খুব গরিব জীব তারা না, যারা খুব বড়লোক জীব তারাও না। নিম্ন শ্রেণীর জীব বলতে সাধারণত যাদের কোষ নেই, হ্যাঁ, বা যাদের গঠন খুবই নিম্ন, যাদের আমরা সাধারণত খালি চোখে দেখতে পাই না, তাদেরকে আমরা কি বলবো? নিম্ন শ্রেণীর জীব বলবো। যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না তাদেরকে আমরা কি বলবো? নিম্ন শ্রেণীর জীব বলবো। তো এই নিম্ন শ্রেণীর জীব নিয়ে আজকে আমরা পড়াশোনা করবো। তো আজকে আমরা দুইটা টপিক পড়াশোনা করবো। পুরো একটা চ্যাপ্টার তো 1 ঘন্টা আমরা শেষ করতে পারি না, তাই না? তো আজকে আমরা কি কি পড়বো? আমরা পড়বো অণুজীব জগৎ। অণুজীবের যে জগৎটা আছে এই অণুজীবের জগৎ নিয়ে পড়াশোনা করব, এবং ভাইরাস এবং ব্যাকটেরিয়া, ভাইরাস ও ব্যাকটেরিয়া। সো ভাইরাস সম্পর্কে আমরা অনেকেই শুনছি, করোনা ভাইরাস, ব্যাসিলা ভাইরাস, আরো অনেক ধরনের ভাইরাসের নাম শুনেছি। তো আজকে ভাইরাস নিয়ে একটু এক্সট্রা পড়াশোনা করব এবং ব্যাকটেরিয়া নিয়েও আজকে আমরা একটু পড়াশোনা করার চেষ্টা করব আমরা। কেমন? সো এই পড়াশোনা করার আগে আমি একটু আমার পরিচয়টা তোমাদের সকলের সঙ্গে দিয়ে নেই। আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হাসান। আমার নাম মোহাম্মদ আরিফ হাসান। আমি সাধারণত তোমাদের সায়েন্স এন্ড আইসিটি এই দুইটা ক্লাস নিয়ে থাকবো এবং এই দুইটা ক্লাস আমি নিয়ে আসতেছি। সো আমার নাম আরিফ হাসান। আমাকে অনেকে আঙ্গুর ভাইয়া বলেও ডাকে, তোমরা চাইলে আমাকে আরিফ ভাইয়া অথবা আঙ্গুর ভাইয়া বলে ডাকতে পারো। সো আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি মোটামুটি হচ্ছে যে তোমাদের অলমোস্ট আমার এক্সপেরিয়েন্স হচ্ছে 5 বছর থেকে তোমাদের সায়েন্স এবং আইসিটি করে আসতেছি। অ্যাজ ওয়েল অ্যাজ আমার হচ্ছে যে আমি পড়াশোনা আমার শেষ। আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে তোমার হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে ব্যাচেলর কমপ্লিট করছি, এবং হচ্ছে যে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওকে, সো এই হচ্ছে যে আমার ছোট্ট পরিচয়, এবং আমার কলেজ হচ্ছে রংপুর সরকারি কলেজ। আমার বাসা বেসিক্যালি রংপুরের সাইডে, উত্তরবঙ্গে। ঠিক আছে, সো এই হচ্ছে আমার একদম সিম্পল ছোট্ট একটা পরিচয়। সো তোমরা আমাকে আরিফ ভাইয়া বলে ডাকতে পারো। সো আজকের থেকে তোমাদের সঙ্গে আমার পরিচয়, আমি তোমাদের আরিফ ভাইয়া, তোমরা আমার ফেভারিট স্টুডেন্ট। ওকে, তো চলো এখন আমাদের পড়াশোনাটা নিয়ে দেখবো যে আজকে আমরা কোন কোন পড়াশোনাটা করব। সো পড়াশোনার জন্য আমরা আজকে প্রথম যে পড়াশোনাটা করবো সেটা হচ্ছে
অণুজীব অণুজীব জগৎ সম্পর্কে পড়বো। আমরা আগে দেখবো যে নিম্ন শ্রেণীর জীব। নিম্ন শ্রেণীর জীব আমি কাকে বললাম? নিম্ন শ্রেণীর জীব হচ্ছে যারা সাধারণত বা যাদের খালি চোখে দেখা যায় না, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো নিম্ন শ্রেণীর জীব। এই যে নিম্ন শ্রেণীর জীবটা আছে, এই নিম্ন শ্রেণীর জীবটায় এই নিম্ন শ্রেণীর জীব নিয়ে আমরা পড়াশোনা করব। এই নিম্ন শ্রেণীর জীবের মধ্যে আমাদের কিছু আছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া। আমরা কি ভাইরাস দেখতে পাই? এই যে করোনা ভাইরাস কিছুদিন আগে পৃথিবীতে একদম মারামারি করে চলে গেল, আমরা কি করোনা ভাইরাস দেখতে পাই? আমরা কিন্তু দেখতে পাই না। আমরা এই যে ব্যাকটেরিয়া আমাদের হাতে, হ্যাঁ, যে কোনো কোথাও ব্যাকটেরিয়া লেগে থাকে, আমরা কি ওই ব্যাকটেরিয়া গুলো দেখতে পাই? ব্যাকটেরিয়া গুলো কিন্তু আসলে দেখতে পাই না, কারণ এদেরকে খালি চোখে দেখা সম্ভব না, এদেরকে দেখা যায় মাইক্রোস্কোপ দিয়ে। ঠিক আছে, এই জন্য সাধারণত আমরা বলতে পারি ভাইরাস এবং ব্যাকটেরিয়া হচ্ছে যে অণুজীব বা নিম্ন শ্রেণীর জীব। এদেরকে আমরা কিভাবে দেখবো সেটাও একটা বিষয়। সো এদেরকেও আমরা দেখবো বা কিভাবে এদের গঠন, এদেরকে নিয়ে পড়াশোনা করব আজকে আমাদের এই ক্লাসে। তো চলো, ক্লাসের আগে আমি তোমাদের ছোট্ট কিছু অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে জানিয়ে দিই। ওকে, সে কি কি জিনিসগুলো হচ্ছে, তোমাদের ফেসবুকে তোমাদের জন্য একটা এক্সক্লুসিভ গ্রুপ খোলা আছে, যে গ্রুপে তোমরা কি করবা, যে গ্রুপে সাধারণত তোমরা জয়েন হয়ে ক্লাসের নোটিফিকেশন পাবা, কোন ক্লাসের সম্পর্কে আপডেট পাবা, কোন দিন কোন ক্লাস হবে সেটা সম্পর্কে এক্সট্রা একটা তথ্য জানতে পারবা। যেহেতু তোমরা ছোট, তোমাদের হয়তো বা ফেসবুক আইডি নেই, তোমাদের বাবা মার ফেসবুক আইডি দিয়ে তোমরা ওইখানে কি করতে পারবা, ঢুকতে পারবা। সো আমাদেরকে কি করতে হবে, তোমার ক্লাসের যে প্রাইভেট ফেসবুক গ্রুপ আছে যেটাতে শুধুমাত্র তোমরাই আছো, হ্যাঁ, আমাদের অনলাইন ব্যাচে যারা আছে শুধুমাত্র তারা থাকবে, আর টিচার টিচার অথবা তোমার হচ্ছে ম্যাডামরা থাকবে। সো তোমাদের হচ্ছে যে এইটাকে কি করতে হবে, ওই ফেসবুক গ্রুপে জয়েন হইতে হবে। যখন তোমরা 10 মিনিট স্কুলের অ্যাপে বা ওয়েবসাইটে যাবা, এখানে একটা অপশন পাবা ক্লাস গ্রুপ, ক্লাস গ্রুপ ফেসবুক অ্যাপ। ঠিক আছে, যখন তোমরা ক্লাস গ্রুপে হচ্ছে যে তোমরা কি করবা, ওইখানে অ্যাড করবা, তখন তোমাদের সাধারণত এটা চলে আসবে। ওকে, এই যে দেখো সুন্দর করে লাল দাগ দিয়ে দেখানো আছে, যখন তোমরা কি করবা, ক্লাস গ্রুপের মধ্যে ক্লিক করবা, তখন আসলে তোমাদের ওই ফেসবুক গ্রুপের মধ্যে নিয়ে যাবে এবং তারপর তোমরা ওইখানে জয়েন হয়ে যাও। কেমন? এর পরবর্তীতে হচ্ছে ক্লাসের আপডেট পেতে নোটিশ, তোমার হচ্ছে নোটিশ চেক করো, তোমাদের ক্লাস কবে হবে। যদি সাপোজ যে কোনো একটা সমস্যার কারণে ক্লাস ক্যান্সেল হয়ে গেল, তখন তোমাকে আগের থেকে জানাই দিবে যে আসলে এখানে একটা নোটিশ বক্স আছে, ওইখানে তোমাকে জানাই দিবে যে আসলে কবে কোন ক্লাসটা হবে, কবে কোন ক্লাসটা হবে না, কবে কোন এক্সাম, সবগুলোর জন্য এখানে একটা অপশন আসবে, এটা হচ্ছে নোটিশ বক্স। এবং ওই নোটিশ বক্সে তুমি কি করতে পারবা, নোটিশ দেখতে পারবা যে কোথায় কোন ক্লাস হচ্ছে, কোথায় কোন ক্লাস হচ্ছে না, কোন ক্লাস তোমার মিস গেছে, কোন ক্লাস তুমি আবার করতে চাচ্ছ। এরপর হচ্ছে যে কোনো ধরনের নোটিশ কোথায় দেওয়া থাকবে, এই নোটিশ বক্সে দেওয়া থাকবে। ওকে, এরপর তোমাদের আরেকটা সহযোগী হচ্ছে 1010। এখন থেকে তোমাদের যে কোনো ধরনের সমস্যা সমাধান করে দিবে কে, সমাধান করে দিবে আমাদের এআই। এই এআই কি করবে, তোমাদের যে কোনো ধরনের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য যথেষ্ট। ধরো তুমি একটা পড়াশোনা করছো, বিজ্ঞান কি এই জিনিসটা বুঝতে পারতেছো না, তখন তুমি কি করবা, তখন তুমি এই 1010 অ্যাপের মধ্যে ঢুকবা। এটাও তোমাদের অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবা, অ্যাপ বা ওয়েবসাইটে পেয়ে যাবা। যদি না পেয়ে থাকো হয়তো বা কিছু দিনের মধ্যেই পেয়ে যাবা। তোমার এই অ্যাপের মধ্যে তোমরা কি করবা, বা এই ফিচারের মধ্যে তোমরা গিয়ে তোমাদের সমস্যাটা টাইপ করলে যে আমি এই জিনিসটা বুঝি নাই, আমাকে একটু বুঝাই দেন, তখন 1010 কি করবে, তখন 1010 তোমাকে এই জিনিসটা আসলে বুঝাই দেওয়ার চেষ্টা করবে। ওকে, সো এরপর আরো তোমার এখানে অনেক ধরনের ইনফরমেশন আছে, মাই কোর্স, তোমার কি কি আছে, রুটিন আছে, তোমার ফ্রি ক্লাসগুলো কবে, তোমার লার্নিং রিপোর্ট, যে তুমি আসলে ক্লাসে কতটুকু শিখতেছো, কতটুকু শিখতেছো না, তুমি পরীক্ষা দিছো কিনা, তুমি ক্লাস কতক্ষণ ক্লাস করতেছো, কতক্ষণ ক্লাস করতেছো না, এটার জন্য একটা জিনিস আছে, এটা হচ্ছে লার্নিং রিপোর্ট। তো সবগুলো তুমি কোথায় পেয়ে যাবা, অ্যাপের মধ্যেই বা ওয়েবসাইটের মধ্যেই তুমি পেয়ে যাবা। আর 1010 তোমাকে কিভাবে হেল্প করবে, ধরো তোমার 1010 এর মধ্যে তোমার কোনো একটা জিনিস বা কোনো পড়াশোনা তোমার হচ্ছে যে প্রয়োজন, তুমি একটা জিনিস বোঝো নাই, তখন তুমি সরাসরি 1010 কে জিজ্ঞাসা করবা যে আসলে আমি এই পড়াশোনা বুঝি নাই, আমার এটা একটু আমাকে বুঝাই দেন। ধরো আমি হচ্ছে যে বুঝতেছি না নিম্ন শ্রেণীর জীব কাকে বলে, আমি 1010 কে লিখে প্রস্তাব তোমার হচ্ছে যে লিখে দিলাম যে 1010 আমাকে একটু জানাও তো যে নিম্ন শ্রেণীর জীব কাকে বলে, তখন 1010 সুন্দর করে তোমাকে অ্যান্সার দিবে, সাথে সাথেই তোমাকে অ্যান্সার দিবে, ইনস্ট্যান্টলি তোমাকে অ্যান্সার দিবে যে এটাকে কাকে বলে, কি বলে, সবকিছু তোমাকে সুন্দর করে ব্যাখ্যা সহ তোমাকে বুঝাই দিবে। এই জন্য তোমাকে সব পড়াশোনার জন্য তোমার স্টাডি পার্টনার হিসেবে 1010 যুক্ত হতে যাচ্ছে। এরপর আমাদের হচ্ছে যে
ক্লাসের অ্যাপের মধ্যে তোমাদের যে কোনো একটা ক্লাস মিস হয়ে যেতেই পারে, তোমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকতে পারে, হয়তো বা খেলাধুলার কারণে বা যে কোনো একটা কারণে তোমার মনে করো ক্লাস মিস গেল, এই জন্য কি তুমি আর ক্লাসটা করতে পারবে না? অবশ্যই পারবা। এই জন্য তোমাদেরকে কি আছে, তোমাদের জন্য একটা হচ্ছে যে ব্যবস্থা আছে, সেটা হচ্ছে ক্লাস রেকর্ডিং। ওই ক্লাসের শেষে ক্লাসের রেকর্ডিং তোমাদের এখানে থাকবে, ওই রেকর্ডিং দেখে তোমরা কি করতে পারবা, ক্লাসটা সুন্দর মতো করে দেখতে পারবা। ওকে, ক্লাসটা সুন্দর মতো করে দেখতে পারবা। এরপর হচ্ছে যে ক্লাস শেষে অ্যাপ থেকে ডেইলি এক্সাম দিতে পারবা। ক্লাস শেষ হওয়ার পর তুমি চাইলে যতক্ষণ পর তুমি ধরো তোমার ক্লাস একদম 2টা বা 3টার দিকে তোমার ক্লাস ধরো 10টার সময় শেষ হয়ে গেল বা 9টার সময় শেষ হয়ে গেল, তুমি এরপর যখন ইচ্ছা তখন তুমি হচ্ছে যে এক্সাম দিয়ে দিলা। কারণ পড়াশোনা করলে তো আমাদের এক্সাম দেওয়াটা জরুরি, তাই না? এক্সাম যদি না দিই তাহলে আমরা কি নিজেকে মূল্যায়ন করতে পারবো? আমি কতটুকু আমার প্রোগ্রেস হয়েছে এটাকে আমরা নিজেকে মূল্যায়ন করতে পারবো? পারবো না। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের ক্লাস শেষে অ্যাপ থেকে ডেইলি এক্সাম দিতে হবে। ঠিক আছে, আমাদের ডেইলি এক্সাম আমরা দিতে পারবো। ওকে, সো আমরা এই কয়েকটা ফিচার আশা করি বুঝতে পারছি। সো চলো এখন আমরা কি করব, আমরা আমাদের এই যে অধ্যায় বা পড়াশোনার ক্ষেত্রে এখন আমরা পুরোপুরি চলে যাই। আজকে আমরা কি পড়তেছি, আমরা নিম্ন শ্রেণীর জীব পড়তেছি। এই নিম্ন শ্রেণীর জীবের মধ্যে আমরা প্রথমে কি বলবো, অণুজীব জগৎ। অণুজীব মানে একদম খুব ছোট, যাদের জীবন এতটাই ছোট যে আমাদের একটা কোষের সমান। আমাদের আমাদের যদি মনে করো আমাদের শরীর থেকে যদি 1 ফোঁটা রক্ত বের হয়, ওই রক্তকে হাজার হাজার ভাগ করলে একটা কোষ বের হবে। ওই যে কোষ আছে, ওই কোষের সমান হচ্ছে যে একটা করে অণুজীব। ওই অণুজীব গুলার সম্পর্কে আমরা জানবো। এরপর ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্পর্কে আজকের ক্লাসে আমরা জানবো, কারণ এই দুইটাই আমাদের এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। আমাদের এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অণুজীব জগৎ এবং ভাইরাস এবং ব্যাকটেরিয়া। সো আমরা এই দুইটা টপিকে আজকে সুন্দর মতো করে কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তো চলো আমরা একটু দেখি অণুজীব কি বা অণুজীব জগৎটা কি। অণুজীব হচ্ছে যে এমন ছোট ছোট জীব যাদেরকে খালি চোখে দেখা যায় না। দেখো, অণুজীব হলো এমন ক্ষুদ্র জীব যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না বা খালি চোখে দেখা যায় না, এবং এদের সুগঠিত নিউক্লিয়াস নেই। ঠিক আছে, এদের এদের কি একদম তোমার হচ্ছে যে সুগঠিত নিউক্লিয়াস নেই, খালি চোখে দেখা যায় না। তো আমরা বলতে পারি অণুজীব কি, অণুজীব হচ্ছে যে একদম ছোট্ট ছোট্ট খুবই ছোট কিছু ক্ষুদ্র জীব যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, এবং এদের নিউক্লিয়াস সুগঠিত না। এদের নিউক্লিয়াস সুগঠিত না। নিউক্লিয়াস কি এটা আমি পরবর্তীতে বুঝাচ্ছি, বাট এটা তোমাদের মনে রাখতে হবে যে এদের নিউক্লিয়াস সুগঠিত না। সৃষ্টির শুরুতেই এদের থেকেই জীবের উৎপন্ন হয়েছে, বা সৃষ্টি যখন শুরু হয়েছে বা হচ্ছে যখন পৃথিবী একদম প্রথম দিকে শুরু হয়েছে তখন এদের থেকেই শুরু হয়েছে। এদের মনে করো কোষ আছে একটা, এদের একটা কোষের মাধ্যমে এদের জন্ম হয়েছে, পরবর্তীতে মনে করো আস্তে আস্তে 2টা কোষ হয়ে গেছে, এরকম করে হইতে হইতে লক্ষ লক্ষ কোটি কোটি হইতে হইতে এখন আমরা একটা করে মানুষের রূপে রূপান্তরিত হয়েছি। এইরকম করে আসলে ধারণা করা হয় বিজ্ঞানের ক্ষেত্রে। হ্যাঁ, এরকম করে ধারণা করা হয়। তো এটাকে এই জন্য এদেরকে যেহেতু অনেক আগে এরা আসছে, পৃথিবীর শুরুতে যেহেতু এরা আসছে, এই জন্য এদেরকে আদি জীবও বলা হয়, বা অনেক আগে যেহেতু এরা পৃথিবীতে আছে মানুষের থেকেও, এই জন্য এদেরকে কি বলা হয়, আদি জীব বলা হয়। বুঝতে পারছি সকলেই? এদেরকে কেন আদিজীব বলা হয়, এদেরকে এই যে অনেক আগের থেকে এরা পৃথিবীতে বসবাস করে আসতেছে, এই জন্য এদেরকে আদিজীব বলা হয়ে থাকে। আর এদেরকে অণুজীব বলা হয় কেন, কারণ এদেরকে খালি চোখে দেখা যায় না, এদের কোষ সুগঠিত না, এই জন্য এদেরকে অণুজীব বলা হয়ে থাকে। আমরা আশা করি বুঝতে পারছি কিনা আমাকে একটু কাইন্ডলি তোমরা জানিয়ে দাও, কেমন? আচ্ছা, আশা করি আমরা সকলেই বুঝতে পারছি। আমি দেখতে পাচ্ছি আমার 93% স্টুডেন্ট বুঝতে পারছে, আর কিছু স্টুডেন্ট বুঝতে পারে না। আমি আবার তোমাদেরকে একটু একদম সিম্পল করে দিই। ধরো আমি একটা মানুষ, ঠিক আছে, আমার মধ্যে আমার শরীরের মধ্যে কি আছে, রক্ত আছে। ওই 1 ফোঁটা মনে করো অনেক রক্ত আছে, তাই না, অনেক লিটার রক্ত আছে। ওই রক্ত থেকে 1 ফোঁটা রক্ত যদি আমি নেই, ওই 1 ফোঁটা রক্তকে আমি যদি একদম 1000 ভাগে ভাগ করি, লক্ষ ভাগে ভাগ করি, তাহলে আমাদের এমন ছোট ছোট কণা বের হবে যে কণাগুলো আপনাকে খালি চোখে দেখতেই পারবো না। ওই সমস্ত কণার সমান কিছু জীব আছে। পিঁপড়া অনেক ছোট না,
ঠিক তেমন এর থেকে এত ছোট ছোট জীব আছে যে জীবগুলাকে আমরা খালি চোখে দেখতে পাই না, ওই জীবগুলাকে আমরা বলি অণুজীব। ওই জীবগুলাকে আমরা কি বলি? অণুজীব। আর এই অণুজীবরাই হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। ঠিক আছে, এই অণুজীবরাই হচ্ছে সাধারণত নিম্ন শ্রেণীর জীব। তো এই অণুজীব গুলো আসলে অনেক আগে পৃথিবীতে আসছে, যখন মানুষও ছিল না তখন এই অণুজীবরা ছিল, এই জন্য এদেরকে আদিজীবও বলা হয়। এই জন্য এদেরকে কি বলা হয়? আদিজীবও সাধারণত বলা হয়ে থাকে। সো দেখো এখানে ছোট্ট একটা আমরা ভিডিও দেখবো। যেমন এইটা আমাদের রক্ত, এগুলা হচ্ছে আমাদের মানুষের একটা রক্তের একটা ছবি। সো এখানে এই যে রক্তের মধ্যে আমরা যদি একটু ভালো মতো করে দেখি, ওই রক্তের মধ্যে দেখবা এই যেটা কিন্তু ভাইরাস, ভাইরাস হচ্ছে আমাদের রক্তের সাথে থাকে। সো আমাদের এটা একটা রক্তের কণিকা। দেখো এটা জাস্ট একটা রক্তের কণা, আমাদের একটা রক্তের 1000 ভাগের 1 ভাগ, তার থেকেও কত ছোট হচ্ছে ভাইরাস, তার থেকেও অনেক 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 ছোট হচ্ছে ভাইরাস। কতটুকু দেখছো? অনেক ছোট। সো এই যে ছোট জিনিসগুলো, এগুলো আমরা সাধারণত খালি চোখে দেখতে পাই না। ওকে, সো ভাইরাস। তো দেখো ভাইরাসকে সাধারণত আমাদের অণুজীব জগৎকে সাধারণত আমরা 3টা রাজ্যে ভাগ করতে পারি। অণুজীব জগৎকে আমরা সাধারণত 3টা রাজ্যে ভাগ করতে পারি। তার মধ্যে রাজ্য হচ্ছে, 1 নাম্বারটা হচ্ছে একাইরিওটা। একাইরিওটা মানে হচ্ছে যে এদের একটা মাত্র কোষ থাকে। এদের কয়টা মাত্র কোষ থাকে? একটা মাত্র কোষ থাকে, এদের জন্য এদেরকে বলা হয় একাইরিওটা। এদের বৈশিষ্ট্য কি কি? এদের বৈশিষ্ট্য হচ্ছে যে এরা এতটাই ছোট যে আলোক অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, বা এদেরকে অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখাটা খুবই কষ্টকর হয়ে যায়। আর দেখতে প্রয়োজন হয় ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে, একদম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে এটাকে কি করতে হয়? দেখতে হয়। এবং তোমার হচ্ছে যে এর যদি উদাহরণগুলো দেখি, সাধারণত ভাইরাস, ভাইরাসকে আমরা দেখতে পাই, বলো ভাইরাসকে লাস্ট করোনা ভাইরাস আমরা দেখছিলাম না? করোনা ভাইরাস হচ্ছে এরকম, রাইট? আমরা যদিও দেখি নাই, বাট এরকম ছবি বের হয়েছে। সো এরকম সাধারণত করোনা ভাইরাস। সো এই ভাইরাস গুলো সাধারণত ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে এগুলা দেখা যায় না। এগুলাকে দেখতে হলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এই জন্য এদেরকে কি বলা হয়? একাইরিওটা বলা হয়। এদেরকে কি বলা হয়? একাইরিওটা বলা হয়। এরপর হচ্ছে যে আমাদের প্রোকাইরিওটা আছে। ওকে, প্রোকাইরিওটা কি? আমাদের অণুজীব জগতের রাজ্য আমরা কয়টা পড়ছি? 3টা। তার মধ্যে একটা হচ্ছে একাইরিওটা, তারপর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে প্রোকাইরিওটা। এদের কাজ কি? এদের হচ্ছে যে সবকিছুই ঠিক আছে, এদের অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়, কিন্তু এদের কোষে সুগঠিত কেন্দ্রিকা নেই। বা এদের মধ্যে, আমাদের মানুষের কোষ আলাদা, মানুষের কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, কিন্তু এদের আসলে একদম সুগঠিত কোনো কেন্দ্রিকা একদমই নেই। এদেরকে তোমার হচ্ছে আদিকোষ বলা হয়। এরা অনেক আগে পৃথিবীতে আসছে, এই জন্য এদেরকে সাধারণত আদিকোষ বলা হয়ে থাকে। সো এদের মধ্যে একটা হচ্ছে উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। হ্যাঁ, ব্যাকটেরিয়া হচ্ছে সাধারণত প্রোকাইরিওটা রাজ্যে পরিচিত একটা অণুজীব। এরপর যদি আমরা একটু যাই, সেটা হচ্ছে যে আমাদের ইউক্যারিওটা, যাদের মোটামুটি একটা সুগঠিত কেন্দ্রিকা আছে। হ্যাঁ, এদেরকে প্রকৃত কোষ বলা হয়, বা এদের কোষে মোটামুটি সবকিছুই আছে, এবং এরা বৃহৎ এবং জটিল আকারের হয়ে থাকে। এটা বড় হতে পারে, ছোট হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, যেমন শৈবাল, ছত্রাক, প্রোটোপ্লোজোয়া। এখন এই জিনিসটা আমরা একটু আরো ভালো মতো করে বোঝার চেষ্টা করি। সো এই যে আমাদের সম্পূর্ণ অণুজীব জগৎটা আছে, আমাদের মনে করো সম্পূর্ণ যে অণুজীব জগৎটা আছে, সেই অণুজীব জগৎটাকে আমরা কয়টা ভাগে ভাগ করি? আমরা টোটাল 3টা ভাগে সাধারণত ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? সেটা সাধারণত টোটাল 3টা ভাগে আমরা ভাগ করব। দেখো অণুজীব যে জগৎটা আছে, ওই অণুজীব জগৎটাকে আমরা কয়টা ভাগে ভাগ করব? টোটাল 3টা ভাগে ভাগ করব। আমরা এখানে সুন্দর করে লিখি অণুজীব অণুজীব জগৎ। সো এই যে অণুজীব জগৎটা আছে, এই অণুজীব জগৎটাকে আমরা টোটাল কয়টা ভাগে ভাগ করব? 3টা ভাগে ভাগ করব। অণুজীব জগৎ, এই যে অণুজীব জগৎটা আছে, আমাদের অণুজীব জগৎটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? 3টা ভাগে ভাগ করতে পারি। চলো আমরা এখন এটা একটু দেখবো। সো অণুজীব জগৎটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। 1 নাম্বারটা কি? রাজ্য, 3টা রাজ্য। ঠিক আছে, অণুজীব জগতের রাজ্য কয়টা? 3টা রাজ্য। 1 নাম্বার রাজ্যটা হচ্ছে তোমার হচ্ছে একাইরিওটা। ওকে,
একাইরিওটা। ওকে, একাইরিওটা মানে এর হচ্ছে যে শুধুমাত্র কোষ একটা। একাইরিওটার কি কি? একাইরিওটা হচ্ছে কোষ শুধুমাত্র তোমার হচ্ছে যে একটা, এবং হচ্ছে এদের নিউক্লিয়াস সুগঠিত না। এদেরকে কিসের মাধ্যমে দেখা যায় না? এদেরকে হচ্ছে যে সাধারণ বা আলোক অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এদেরকে দেখা যায় না। এদেরকে দেখতে হলে আমাদেরকে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হয়। তার মানে এরা এতটাই ছোট, একদম সর্বাধিক ছোট। এদেরকে আমরা কি বলতে পারি? যে এরা একদম সর্বাধিক ছোট, একদম সর্বাধিক ছোট, এরা সব থেকে ছোট। এরা হচ্ছে সব থেকে ছোট, একদম অনেক বেশি ছোট। এদেরকে দেখতে হলে আমাদেরকে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হয়, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এদেরকে দেখতে হয়। এটা গেল একাইরিওটা। এরপর আমরা যেটা জিনিস দেখবো সেটা হচ্ছে প্রোকাইরিওটা। ঠিক আছে, সরি, ইউক্যারিওটা। ইউক্যারিওটা। সো এরা মোটামুটি হচ্ছে যে সাধারণ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এদেরকে দেখা যায়। দাঁড়া, আমি আমাদের স্লাইডটা ওপেন করে নেই। ওকে, সো দেখো আমরা মোটামুটি তো দেখলাম তোমার হচ্ছে যে ইউক্যারিওটা, তোমার হচ্ছে যে সরি প্রোকাইরিওটা এবং ইউক্যারিওটা। সো এদেরকে মোটামুটি খালি চোখে কি করা যায়? দেখা যায়। এদেরকে মোটামুটি কি করা যায়? খালি চোখে দেখা যায়। এদেরকে খালি চোখে দেখা যায়, এবং এদেরকে খালি চোখে দেখা যায়, খালি চোখে দেখা যায়। এদেরকে মোটামুটি খালি চোখে দেখা যায়, এদেরকে খালি চোখে দেখা যায়, এই জন্য এদেরকে বলা হয় ইউক্যারিওটা। আর একটা হচ্ছে প্রোকাইরিওটা। প্রোকাইরিওটা হচ্ছে যে একদম এদেরকে তোমার হচ্ছে খালি চোখে দেখা যায় না, কিন্তু এদের মোটামুটি একটু ভালো পর্যন্ত গঠনটা আছে, এই জন্য এদেরকে বলা হয় প্রোকাইরিওটা। আগে আমরা এই জিনিস কয়েকটা দেখি, ঠিক আছে? আমাদের এক নাম্বারটার নাম কি? আমাদের এক নাম্বার যে রাজ্যটা আছে, এক নাম্বার রাজ্যটা এই সাইডে, এক নাম্বারটার নাম হচ্ছে যে একাইরিওটা। এক নাম্বার রাজ্যটার নাম কি? একাইরিওটা। দুই নাম্বারটার রাজ্যটার নাম কি? দুই নাম্বার রাজ্যটার নাম হচ্ছে যে প্রোকাইরিওটা। এবং তিন নাম্বার যে রাজ্যটা আছে, একদম সর্বশেষ রাজ্য, সেই সর্বশেষ রাজ্যটার নাম হচ্ছে যে ইউক্যারিওটা। এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। সো একাইরিওটা কি? একদম সব থেকে ছোট, সব থেকে ছোট। এদেরকে খালি কোনো কিছু দিয়ে দেখা যায় না, এদেরকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, এদেরকে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। যেমন উদাহরণ হচ্ছে ভাইরাস। যেমন উদাহরণ কি? যেমন উদাহরণ হচ্ছে ভাইরাস। যেমন উদাহরণ হচ্ছে ভাইরাস। যেমন উদাহরণ হচ্ছে ভাইরাস। এটার উদাহরণ হচ্ছে ভাইরাস। সো এটাকেই বলা হয় একাইরিওটা। এরপর চলে আসে আমরা কি তোমার হচ্ছে যে প্রোকাইরিওটা, দুই নাম্বার। ঠিক আছে, সো প্রোকাইরিওটার কাজ কি? প্রোকাইরিওটা মোটামুটি তোমার হচ্ছে যে দেখা যায়, এটা অনেক আদি কোষ। দেখো আমরা যদি একটু প্রোকাইরিওটাকে দেখি, প্রোকাইরিওটা মোটামুটি একটু আদি কোষ। সো এই যে প্রোকাইরিওটা, এদের কোনো কেন্দ্রিকা নেই, তার মানে এদেরকে নিউক্লিয়াস নেই। কেন্দ্রিকা মানে হচ্ছে নিউক্লিয়াস। আমাদের মানুষের বডিতে এক ধরনের জিনিস থাকে, মানুষের বডিতে এক ধরনের, মানুষের কোষের মধ্যে একটা এরকম নিউক্লিয়াস থাকে, এইরকম একটা নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, মানুষের বডিতে এরকম একটা নিউক্লিয়াস থাকে, ওই নিউক্লিয়াসটাকে বলা হয় কেন্দ্রিকা, যেটা ওদের নেই, যেটা ওই তোমার হচ্ছে যে প্রোকাইরিওটা নেই। এই জন্য সাধারণত ওকে কি বলা হয়? এই জন্য সাধারণত এটাকে বলা হয় এদের নিউক্লিয়াস নেই, এদেরকে খালি চোখে দেখা যায় না, এবং এদের নিউক্লিয়াসও সাধারণত নেই। তো এদেরকে আমি একটু লিখে দেই, যেটাকে খালি চোখে দেখা যায় না, নিউক্লিয়াস নেই বা কেন্দ্রিকা নেই, এটা বেস্ট হয়। এদেরও কেন্দ্রিকা একদমই নেই বললেই চলে। ওকে, যেমন এটার আবার উদাহরণ আছে, যেমন কারা হচ্ছে এটা, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। ওকে, এটার উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। সো ব্যাকটেরিয়া দেখতে কি রকম? ব্যাকটেরিয়া দেখতে অনেকটা পেন্সিলের মতো এরকম লম্বা। ওকে,
মাঝখানে এরকম এরকম কিছু কাঁটাতারের মতো আছে, সো আমরা এটাকে বলতে পারি ব্যাকটেরিয়া। সো ব্যাকটেরিয়া। ওকে, এই হচ্ছে আমাদের সাধারণত প্রোকারিওটা। এখন চলে আসে ইউক্যারিওটা, যাদের প্রকৃত পরিমাণ নিউক্লিয়াস আছে, এদেরকে খালি চোখে দেখা যায় এবং এদেরকে মোটামুটি আমরা অনেক বড়, এদের দেখতে অনেকটা বড় হয়, মানে এদের তুলনায় 1000 গুণ বড় হয়। যেমন শৈবাল, ছত্রাক। যেমন আমরা ছত্রাক মোটামুটি বা মাশরুম তো আমরা চিনি, তাই না? সো ছত্রাক অথবা শৈবাল। ওকে, সো ছত্রাক। সো আমরা এটাকে বলতে পারি ছত্রাক। ছত্রাক আমরা খালি চোখে দেখতে পাই না, ছত্রাক আমরা খালি চোখে দেখতে পাই না। সো এটাকে আমরা সাধারণত কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ইউক্যারিওটা। সো ছত্রাক। সো আমাদের অণুজীব জগৎটাকে টোটাল 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে একাইরিওটা, একটা প্রোকাইরিওটা, আর একটা হচ্ছে ইউক্যারিওটা। একাইরিওটা একদম সব থেকে ছোট, একদম সর্বাধিক ছোট। এটাকে আমরা সাধারণত সাধারণ কোনো জিনিস দিয়ে দেখতে পাই না, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে। এদেরকে কিসের দ্বারা দেখা হয়? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে ওদেরকে দেখাতে হয়। এরপর হচ্ছে যে আমাদের প্রোকারিওটা, এদেরকে কোনো কেন্দ্রিকা নেই, আর এদেরকে আদিজীব বলা হয়ে থাকে। এদেরকে কি বলা হয়ে থাকে? আদিজীব বলা হয়ে থাকে, মানে এরা অনেক আগের, এদেরকে আদিজীব বলা হয়ে থাকে। সো আমি এখানে আদিজীব ওদেরকে বলতে পারি, আদিজীব বলতে পারি। ওকে, সো এদেরকে আমরা সাধারণত আদিজীব বলতে পারি। সো এই যে প্রোকারিওটা আছে, এদেরকে আমরা আদিজীব বলতে পারি, এদের কেন্দ্রিকাও নেই। আর এটার উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, আর এরপর হচ্ছে যে আমাদের ইউক্যারিওটা 3 নাম্বার। সো 3 নাম্বার, এদেরকে খালি চোখে দেখা যায় এবং এদের দেখতে অনেকটা বড়, যেমন হচ্ছে ছত্রাক, শৈবাল ইত্যাদি ইত্যাদি। ওকে, সো আশা করি আমরা সকলে বুঝতে পারছি অণুজীব জগৎ 3 প্রকার। সেই 3টা কি কি আমরা মোটামুটি বুঝতে পারছি কিনা আমাকে একটু জানিয়ে দাও তো। আমার লেখাটা মনে হয় অতিরিক্ত খারাপ হয়ে গেছে, এর কারণ হচ্ছে যে বোর্ডটা একটু নড়াচড়া করতেছে, এই জন্য। সো আই থিংক নেক্সট টাইম থেকে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওকে, আমরা অণুজীব জগতের 3টা প্রকারকে আমরা বুঝতে পারছি। অণুজীব জগৎকে আমরা 3টা ভাগে এইভাবে ভাগ করছি: একাইরিওটা, প্রোকাইরিওটা, ইউক্যারিওটা। একাইরিওটা, প্রোকাইরিওটা, ইউক্যারিওটা। এদেরকে খালি চোখে দেখা যায় না, সব থেকে ছোট। এদের হচ্ছে যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। যেমন উদাহরণ কি? ভাইরাস। এরপর চলে আসে আমরা প্রোকাইরিওটা। প্রোকাইরিওটার কেন্দ্রিকা নেই, এদেরকে আদিজীব বলা হয় এবং এদের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। এরপর হচ্ছে যে আমাদের ইউক্যারিওটা, এদেরকে খালি চোখে দেখা যায় এবং এরা হচ্ছে যে দেখতে অনেকটা বড়। সেক্ষেত্রে আমরা এদেরকে কি বলতে পারি? আমরা ছত্রাক বলতে পারি। তো আমরা এখন যদি আবার বই দেখে আমরা পড়াশোনা শুরু করি, হ্যাঁ, চলো একটু বই দেখে আমরা পড়াশোনা করি। সেটা হচ্ছে আমাদের প্রথম যে রাজ্যটা আছে, প্রথম রাজ্যটার নাম কি? একাইরিওটা। একাইরিওটা কি? একাইরিওটাকে আমরা খুবই ছোট, আলোক অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, এদেরকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে এদেরকে দেখতে হয়। এর উদাহরণ হচ্ছে ভাইরাস। এদেরকে সাধারণত মানে আলোক অণুবীক্ষণ যন্ত্র, সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে এদেরকে দেখা যায় না, এদেরকে একদম অনেক বেশি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, মানে একদম খুব ছোট জিনিসকে যেগুলো দিয়ে দেখতে হয়, সেই অণুবীক্ষণ যন্ত্র দিয়ে এদেরকে দেখতে হয়। আর এটার উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে ভাইরাস। আর এরা পরজীবী হয়ে থাকে। পরজীবী বলতে এরা অন্যের শরীরে গিয়ে বাস করে। ভাইরাস কখনো এমনিতে তুমি দেখতে পারবে না, এটা অন্যের শরীরে গিয়ে এরা বাস করে থাকে। এই জন্য এদেরকে বলা হয় পরজীবীও সাধারণত বলা হয়ে থাকে, পরজীবী স্বভাবের এরা। এদেরকে সাধারণত এইভাবেই আইডেন্টিফাই করা হয়। এরপর আমাদের চলে আসি আমাদের প্রোকাইরিওটা। প্রোকাইরিওটা, এদের নিউক্লিয়াসের কেন্দ্রিকা নেই বা এদের কোষে সুগঠিত কেন্দ্রিকা নেই বা নিউক্লিয়াস নেই। এদের কোষকে সাধারণত আদি কোষ বলা হয়ে থাকে। এই জন্য এই কোষকে অনেক আদি কোষ বলা হয়ে থাকে, বা পৃথিবীর শুরুতেই এই কোষগুলাই পৃথিবীতে ছিল, এই জন্য এদেরকে আদি কোষ বলা হয়ে থাকে। আর এর উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। এর উদাহরণ কি? ব্যাকটেরিয়া। এরা খুব দ্রুত মানে পরিবেশের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এরা বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে সক্ষম। ব্যাকটেরিয়ার ফলে আসলে বিভিন্ন ধরনের রোগ জন্মাতে থাকে। তো এটা হচ্ছে সাধারণত আমাদের প্রোকাইরিওটা। এখন ইউক্যারিওটা যদি আমরা যাই, তাহলে এদেরকে একদম ভালো, এদের কোষ সব থেকে ভালো, মানে কোষের মধ্যে নিউক্লিয়াস সহ সংগঠিত, এদেরকে প্রকৃত কোষ বলা হয়। এরা মানে একদম একটা অরিজিনাল কোষ, মানে একটা প্রকৃত কোষ দিয়ে এদের জন্য, এবং এরা দেখতে অনেকটা বৃহৎ, মানে অনেক বড় এবং
জটিল কাঠামোর অনুসারী, মানে যখন বড় হবে তখন সেটা অবশ্যই জটিল হবে, এই জন্য এদেরকে বৃহৎ এবং জটিল কাঠামোর অধিকারী। ওকে, যেমন উদাহরণ হচ্ছে শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া। ঠিক আছে, শৈবাল, ছত্রাক এবং প্রোটোজোয়া। আশা করি এবার বুঝতে পারছি আমরা সকলেই। এবার বুঝতে পারছি কিনা আমাকে একটু জানিয়ে দাও। সো অণুজীব কি? আমরা অলরেডি দেখলাম যে অণুজীবগুলো সাধারণত কি কি। অণুজীবগুলো হচ্ছে এমন একটা জিনিস বা এমন কিছুগুলো প্রাণী যেগুলা মাইক্রো অর্গানিজম, তোমার হচ্ছে মাইক্রো অর্গানিজম বা হচ্ছে যে তোমার হচ্ছে খুবই ছোট ধরনের জীব। এগুলো এমন এক ধরনের জীব যা সাধারণত খালি চোখে দেখা যায় না, এবং এগুলা এই জীবগুলো খুবই সাধারণ। এই জীবগুলা খুবই সাধারণ, যেমন আমাদের শরীরে হাত পা, আমাদের শরীরে অনেক কিছু আছে না, হাত পা, নাক, মুখ, চোখ, কান, রক্ত, হ্যাঁ, মাংস, তারপরে হচ্ছে কলিজা, আরো অনেক কিছু আমাদের শরীরের মধ্যে আছে। কিন্তু এদের এত কিছু নাই, এদের এত কিছু নাই, এদের গঠন খুবই সাধারণ। এদের কি আছে, জাস্ট একটা কোষ আছে, ওই কোষের মধ্যে কিছু লেজ আছে, শেষ, আর কিচ্ছু নেই। এমন ওদের গঠন হতে পারে। এই হচ্ছে যে সাধারণত আমাদের কোষের গঠন। এদের কোষের গঠন খুবই সাধারণ। এদেরকে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। অণুবীক্ষণ যন্ত্র মানে একদম আমাদের সাধারণত অনেক বেশি অণুবীক্ষণ যে যন্ত্রগুলো আছে, ওই অণুবীক্ষণ যন্ত্রগুলো ছাড়া সাধারণত এদেরকে দেখাই যায় না। এরপর হচ্ছে যে এরা প্রাথমিক জীব হলেও কাজ করে জীবনের সূচনা করে একই অণুজীব থেকেই। এটা মানে সাধারণত বোঝাচ্ছে এরা প্রাথমিক জীব হিসাবে কাজ করে, মানে এরা একদম প্রথম। এদেরকে সাধারণত মানে কি করতে হয় না, এদেরকে সাধারণত অন্য কোনো জিনিসের উপর টিকে থাকতে হয় না। এরা সাধারণত নিজেরাই নিজেদেরকে তৈরি করে থাকে, এরা নিজেরাই নিজেদেরকে তৈরি করে থাকে, এবং জীবনের সূচনা হয় অণুজীব থেকেই। আমরা এই পৃথিবীতে সর্বপ্রথম যে জিনিসগুলো আসছিল তারা হচ্ছে ব্যাকটেরিয়া এবং ভাইরাস। এই ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলোর থেকেই পরবর্তীতে অণুজীবের সূচনা হয়। বিভিন্ন ধরনের আমরা যে অণুজীবগুলো দেখতেছি, এই অণুজীবগুলো সাধারণত বিভিন্ন ধরনের জীব থেকে পরবর্তীতে চলে আসছে। ওকে, তারপরে কিছু অণুজীবের কোষের কেন্দ্রিকা নিউক্লিয়াস সুগঠিত না। মানে কিছু কিছু অণুজীব, কিছু কিছু শৈবাল, ছত্রাক, এগুলো তো অণুজীব, এগুলোর কিছু কিছু গুলা আছে যেগুলার নিউক্লিয়াস, এই যে আমি বললাম না একটু আগে, নিউক্লিয়াস বা কেন্দ্রিকা, কেন্দ্রিকা বা নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কেন্দ্রিকা বলে, কেন্দ্রিকাকে নিউক্লিয়াস বলে। এদেরকে কেন্দ্রিকা বা নিউক্লিয়াস একদম সুগঠিত না। কিছু অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত থাকে, আবার কিছু কিছু অণুজীব আছে যাদের কোষের কেন্দ্রিকাটা একদম সুগঠিত বা একদম পারফেক্ট থাকে। ওকে, তো এখন দেখো অণুজীবের রাজ্য সমূহ। বিজ্ঞানীরা অণুজীবের 3টি রাজ্যে ভাগ করছে। আমরা অলরেডি দেখছি বিজ্ঞানীরা কয়টা রাজ্যে ভাগ করছে, 3টা রাজ্যে। একটা হচ্ছে যে আমাদের অ্যাকাইরিওটা, তোমার হচ্ছে তারপরেরটা হচ্ছে প্রোকাইরিওটা এবং ইউক্যারিওটা। সো অ্যাকাইরিওটা, প্রোকাইরিওটা এবং ইউক্যারিওটা। অ্যাকাইরিওটা হচ্ছে এক কোষ, যার মধ্যে শুধু একটা কোষ থাকবে। প্রোকাইরিওটা বলতে একটা আদি কোষ, অনেক আগেই এদের জন্ম হয়েছে। আর একটা হচ্ছে যে প্রকৃত কোষ, এদেরকে একদম প্রকৃত কোষ থাকবে। সো অ্যাকাইরিওটা কি, অলরেডি আমি তোমাদেরকে অনেকবার বললাম, অ্যাকাইরিওটা হচ্ছে যে অণুজীবের কোনো কোষের গঠন নেই। অ্যাকাইরিওটা হচ্ছে যে এদেরকে কোনো গঠন নেই, এদেরকে শুধুমাত্র ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমেই দেখা যায়, যেমন হচ্ছে ভাইরাস। এরপর হচ্ছে যে প্রোকাইরিওটা হচ্ছে যে এদের কোষের কেন্দ্রিকা সুগঠিত না, কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে সেটা একদম সুগঠিত না, যেমন হচ্ছে যে ব্যাকটেরিয়া। এরপর প্রকৃত কোষ, এদের তোমার হচ্ছে যে কোষের কেন্দ্রিকা সুগঠিত থাকে, একদম কেশের যে কেন্দ্রিকাটা আছে বা নিউক্লিয়াসটা আছে এটা একদম সুগঠিত। এবং উদাহরণ হিসেবে আমরা বলতে পারি শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া ইত্যাদি ইত্যাদি। আমি যে জিনিসগুলো, প্রোটোজোয়া এক ধরনের প্রাণী যেটা সমুদ্রে পাওয়া যায়, ভেসে ভেসে থাকে। হ্যাঁ, শৈবাল বলতে আমরা ওই যে বিভিন্ন ধরনের শৈবাল গুলো দেখি না, যেমন সবুজ সবুজ পদার্থগুলো দেখি না আমাদের আঙ্গিনা, তারপরে বিল্ডিং এ বিভিন্ন ধরনের সবুজ সবুজ পদার্থগুলো দেখি না ঘাসের মতো, ওগুলো হচ্ছে শৈবাল। আর ছত্রাকটা আমরা চিনি, যেটাকে আমরা ব্যাঙের ছাতা বলে থাকি। হ্যাঁ, সো অ্যাকাইরিওটা, প্রোকাইরিওটা এবং ইউক্যারিওটা, এই 3টা ভাগ। সো আমরা এই 3টা ভাগ আশা করি অনেক ভালো মতো করে বুঝতে পারছি। এখন যদি আমরা একটু এমসিকিউ যদি যাই, যদি আমরা মোটামুটি বুঝতে পেরে থাকি, তাহলে একটু এমসিকিউ যাই। এখন তোমরা বলো তো, নিম্ন শ্রেণীর জীবের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? মানে আমরা যতগুলো উদাহরণ করলাম, কোন উদাহরণটা এখানে নাই যে নিম্ন শ্রেণীর জীব না?
নিম্ন শ্রেণীর জীব না বলতে, নিম্ন শ্রেণীর জীব বলতে কি, আমরা যাদেরকে খালি চোখে দেখতে পাই না তাদেরকে বলা হয় নিম্ন শ্রেণীর জীব। তো তোমাদের কাছে একটা পোল চলে যাবে, যদি এ নাম্বার কারেক্ট হয় এ, বি নাম্বার কারেক্ট হয় বি, সি কারেক্ট হয় সি, ডি কারেক্ট হয়। এখন দেখো অন্তর্ভুক্ত নয়, নিম্ন শ্রেণীর জীবের অন্তর্ভুক্ত নয়, তার মানে নিম্ন শ্রেণী যাদেরকে খালি চোখে দেখা যায় না তাদেরকে বলা হয় নিম্ন শ্রেণীর জীব। নিম্ন শ্রেণীর জীব নয় কোনটা সেটা তোমাদেরকে এখানে দাগিয়ে দিতে হবে বা তোমাদেরকে প্রেস করে দিতে হবে। দেখো আমি আবার তোমাদের বলছি, নিম্ন শ্রেণীর জীব নয় কোনটা, একদম কোনটা না। দেখো নিম্ন শ্রেণীর জীবের আমি ইয়াটা কি বলছিলাম, সংজ্ঞাটা কি বলছিলাম, যাদেরকে খালি চোখে দেখা যায় না, যাদেরকে খালি চোখে দেখা যায় না তাদেরকে আমরা নিম্ন শ্রেণীর জীব সাধারণত বলবো, যেসব জীবকে খালি চোখে দেখা যায় না। যেমন এইখানে সাধারণত কি আছে, তোমার যে ভাইরাস, এটা খালি চোখে দেখা যায় না, হ্যাঁ এটা খালি চোখে দেখা যায় না, সো এটা কারেক্ট অ্যান্সার না। নিম্ন শ্রেণীর জীব বলতে আমরা সাধারণত যাদেরকে খালি চোখে দেখা যায় না তাদেরকে নিম্ন শ্রেণীর জীব বলি। ভাইরাসকে তো খালি চোখে দেখা যায়, তার মানে এটা তো নিম্ন শ্রেণীর জীব। শৈবাল, শৈবালকে খালি চোখে দেখা যায় না, কিন্তু হচ্ছে যে শৈবালে আমরা একটু আগে পড়লাম যে কোষ সুগঠিত না, হ্যাঁ তো আমরা কোষ সুগঠিত, কিন্তু এটাও এক ধরনের নিম্ন শ্রেণীর জীব। তো আমরা এটাকেও সাধারণত, শৈবালকেও আমরা সাধারণত কি বলতে পারি, তোমার হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। এরপর অ্যামিবা, অ্যামিবাও একটা নিম্ন শ্রেণীর জীব। কিন্তু মানুষকে খালি চোখে দেখা যায় না, মানুষকে তো আমরা খালি চোখে দেখতে পারি তাই না, এই যে আমাকে খালি চোখে দেখতে পাচ্ছ না তোমরা, তো এই যে আমি হচ্ছে যে নিম্ন শ্রেণীর জীব না, আমরা হচ্ছে উচ্চ শ্রেণীর জীব। হ্যাঁ, তো এই জন্য নিম্ন শ্রেণীর জীব নয় কোনটি, কারেক্ট অ্যান্সার হচ্ছে মানুষ। এরপর আমাকে একটু জানাও ভাইরাস কি ধরনের জীব। একটু আগে যে আমরা ভাইরাস সম্পর্কে পড়াশোনা করলাম, তো তোমরা একটু আমাকে জানাও তো যে ভাইরাস কি ধরনের জীব অ্যাকচুয়ালি। আমরা তিনটা রাজ্য পড়ছিলাম, অ্যাকাইরিওটা, প্রোকাইরিওটা আর হচ্ছে ইউক্যারিওটা, তাই না? এখন তোমরা আমাকে একটু জানাও তো যে ভাইরাস কি ধরনের জীব, এককোষী, এককোষী অণুজীব, নাকি হচ্ছে বহুকোষী, নাকি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না, মানে এটা কি ধরনের জীব? ভাইরাস কি ধরনের জীব, একটু আগে আমি পড়লাম নিম্ন শ্রেণীর জীবকে সাধারণত অণুজীব বলে, আর অণুজীবের মধ্যে আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, নিমাইক, এই এমিবা এইসব আমরা পড়লাম। সো কারেক্ট অ্যান্সার কোনটা হবে আমাকে একটু পোলের মাধ্যমে জানিয়ে দাও। ওকে, সো তোমরা এখানে অনেকেই কনফিউজ হয়ে যেতে পারো যে ভাইরাস কি ধরনের জীব। ভাইরাস অবশ্যই একটা এককোষী জীব, এটাও কারেক্ট। এটা একটা অণুজীব, এটাও কারেক্ট। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না, এটাও কিন্তু কারেক্ট। ওকে, সো টেকনিক্যালি বলতে গেলে আমাদের এখানে তিনটাই কারেক্ট। হ্যাঁ, এটাও কারেক্ট যে ভাইরাস আসলে এককোষী, হ্যাঁ, তারপর হচ্ছে যে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না, এবং এটা একটা অণুজীব। এই তিনটাই কিন্তু কারেক্ট, তিনটাই কারেক্ট। কিন্তু এমন যদি তোমাদের কখনো হয় যে তিনটাই কারেক্ট কিন্তু তোমাদের বেশি কারেক্ট যেটা, সেটাকেই কারেক্ট অ্যান্সার করতে হবে। একদম বেশি কারেক্ট হচ্ছে যে এটা একটা অণুজীব, কারণ অণুজীব যখন তুমি বলবা তখন এটা এককোষীয় হবে, কারণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না এটাও হবে, বা যন্ত্রের সাহায্যে দেখা যায় এটাও হবে। সো অণুজীব হচ্ছে এমন একটা এখানে তোমার হচ্ছে অপশন যেখানে তোমাকে সবকিছু জিনিস একসঙ্গে তুমি পেয়ে যাচ্ছ। এই জন্য আমরা এটাকে কি বলতে পারবো যে অণুজীব হচ্ছে যে এক ধরনের, সাধারণত তোমার হচ্ছে ভাইরাস এক ধরনের অণুজীব। প্রথমে অণুজীব, পরবর্তীতে যে অ্যান্সার গুলো আসবে সেগুলো আমরা দিতে পারি। বাট এটা তিনটাই কারেক্ট, আমি যদি বলতে পারি এটাকে তিনটাকে আমি কারেক্ট দিতে পারি। সো এটাকে আমরা অ্যান্সার ভুলও ধরতে পারি আর আবার তিনটাকে কারেক্টও দিতে পারি। সো এরপর আমরা যদি চলে যাই ভাইরাসকে জীবিত
ভাইরাসকে জীবিত জীবদেহে বাইরে কি দেখা যায়? আমরা একটু আগে কিন্তু পড়লাম যে ভাইরাস পরজীবী হিসেবে থাকে, অন্যের শরীরে গিয়ে বেঁচে থাকে। ভাইরাস কি অন্যের শরীরে গিয়ে বেঁচে থাকে। সো ভাইরাস জীবিত জীবদেহে বাহিরে কি দেখা যায়? তুমি যদি ভাইরাসকে বাহিরে দেখতে চাও, তুমি কি পারবা? পারবা কিনা এটা আমাকে একটু জানাই দাও, যে ভাইরাসকে কি জীবিত জীবদেহের বাহিরে দেখা যায়? সো ভাইরাসকে আমরা একটু আগে পড়লাম, ভাইরাসকে পরজীবী বলা হয়। পরজীবী মানে কি? এরা অন্যের শরীরে গিয়ে বাস করে। তার মানে অন্যের শরীরে যদি এরা বাস না করে তাহলে এদেরকে কখনো দেখা যায় না। সো আমরা সাধারণত বলতে পারি যে ভাইরাসকে জীবিত জীবদেহের বাহিরে দেখা যায়। আসলে এটা হচ্ছে যে না, ভাইরাসকে আমরা অন্যের দেহ ছাড়া তাকে আমরা সাধারণত অন্য কোথাও দেখতে পারবো না। কারেক্ট অ্যান্সার হবে না। ওকে, তো এখন আমরা একটু যাই আমাদের পরবর্তীতে। অণুজীবদের শ্রেণী বিভাগে মোট কতটি রাজ্য আছে? অণুজীবকে মোটামুটি কয়টা ভাগে ভাগ করা হয়েছে? একটু আগে আমরা পড়লাম প্রোকারিওটা, তোমার হচ্ছে যে অ্যাকারিওটা, প্রোকারিওটা, ইউক্যারিওটা, একটু আগে কিন্তু আমরা পড়লাম। সো এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? যে অণুজীবদের শ্রেণী বিভাগে মোট কতটি রাজ্য রয়েছে? অণুজীবদের শ্রেণী বিভাগে মোট কতটি রাজ্য রয়েছে? একটি, দুইটি, তিনটি, চারটি, কয়টি আছে? আমি দেখতে পাচ্ছি এটা অনেকজনই একদম কারেক্ট অ্যান্সার দিয়েছো, যে অণুজীবদের শ্রেণী বিভাগে মোট কতটি রাজ্য আছে। সো অণুজীবদের শ্রেণী বিভাগে মোট 3টে রাজ্য আছে। একটা হচ্ছে যে আমাদের অ্যাকারিওটা, তোমার হচ্ছে যে প্রোকারিওটা আর ইউক্যারিওটা, এই 3টা ভাগে ভাগ করা হয়েছে। সো কারেক্ট অ্যান্সার কত? কারেক্ট অ্যান্সার ইজ 3। ওকে, সো প্রকৃত কোষী অণুজীবদের উদাহরণ কি? প্রকৃত কোষ বলতে সাধারণত কাদেরকে বোঝাচ্ছে আমরা? প্রকৃত কোষ বলতে সাধারণত আমরা ইউক্যারিওটাকে বোঝাচ্ছি, রাইট? প্রকৃত কোষ বলতে আমরা সাধারণত কাদেরকে বোঝাচ্ছি? ইউক্যারিওটাকে বোঝাচ্ছি। সো প্রকৃত কোষের উদাহরণ কোনটি? ইউক্যারিওটার উদাহরণ কোনটি একটু দিতে পারবা? মানে যাদের নিউক্লিয়াস সংগঠিত এবং যাদেরকে আমরা খালি চোখে দেখতেও পারি, যাদের গঠনও একটু বড়। সো এটা কারেক্ট অ্যান্সারটা কোনটা হবে? প্রকৃত কোষী জীবদেহের উদাহরণ কি? ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, অ্যামিবা। তো ভাইরাস তো আমরা জানি ভাইরাস হচ্ছে যে এককোষী। ভাইরাসকে আমরা কি বলি? এককোষী বলা হয়, এককোষী। বা হচ্ছে যে হ্যাঁ এককোষী, বা ভাইরাসকে আমরা এককোষী বা একাইরিওটা বলতে পারি। তারপর হচ্ছে ব্যাকটেরিয়াকে আমরা প্রোকাইরিওটা বলতে পারি বা আদিকোষী। আর হচ্ছে যে শৈবাল এবং অ্যামিবার মধ্যে আমাদের হচ্ছে যে কোনটা প্রকৃত কোষী বা হচ্ছে যে ইউক্যারিওটা। সো কোনটা কারেক্ট অ্যান্সার হবে সেটা আমাকে একটু জানিয়ে দাও। ওকে, ওকে, আমরা জানি কারেক্ট অ্যান্সার হবে শৈবাল এবং ছত্রাক। সো ছত্রাক যেহেতু নাই, তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে শৈবাল। ওকে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে শৈবাল। তো চলো আমরা এখন পড়বো ভাইরাস এবং ব্যাকটেরিয়া। সো ব্যাকটেরিয়া এবং ভাইরাস পড়বো। সো এখন
ভাইরাস কি এবং ব্যাকটেরিয়া কি। সো ভাইরাস হচ্ছে এমন একটা, আমরা জানি ভাইরাস কি বলতো, ভাইরাস হচ্ছে যে একটা অণুজীব। ভাইরাস একটা কি, ভাইরাস হচ্ছে একটা অণুজীব। এবং এই ভাইরাস সাধারণত কি করে থাকে বলতো, ভাইরাস সাধারণত একটা কোষে হয়। ভাইরাস কয়টা কোষ হয়, একটা কোষের সমন্বয়ে এরা তৈরি হয়, এককোষী। হ্যাঁ, এদেরকে কি বলা হয়, এদেরকে সাধারণত একাইরিওটা বলা হয় বা এককোষী ভাইরাস। আর ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়া হচ্ছে প্রোকাইরিওটা। এটা হচ্ছে একাইরিওটা এবং ব্যাকটেরিয়া হচ্ছে প্রোকাইরিওটা, দুইটা দুই রাজ্যে। সো বাংলা আমাদের চারপাশে ভাইরাস, রিকেটস, ছত্রাক, শৈবাল, ব্যাকটেরিয়া, প্রোটোপোজোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অণুজীব ছড়িয়ে আছে আমাদের এই আশেপাশে। আমি যদি দেখতে না পাই আমাদের হাতে, তারপর হচ্ছে আমাদের হাতে পায়ে, শরীরের সব জায়গায় ভাইরাস বা ব্যাকটেরিয়া সাধারণত লেগেই আছে। সো ভাইরাস এবং ব্যাকটেরিয়া আমাদের শরীরে বিভিন্নভাবে বা আমাদের পরিবেশে বিভিন্নভাবে ছড়িয়ে আছে। এই জীবাণুগুলোর মধ্যে অনেকেই আমাদের উপকারে আসে, এই জীবাণুগুলোর মধ্যে অনেকেই আমাদের উপকারে আসে, আবার অনেকে আমাদের দেহের জন্য অনেক বেশি রোগ সৃষ্টি করতে পারে। আজ আমরা ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্পর্কে জানবো। আজকে আমরা ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্পর্কে জানবো। ওকে, সো ভাইরাসটা কি? সো ভাইরাস হচ্ছে একটা খুবই সরল আকৃতির একটা জিনিস। তো দেখতে মানে ওর আকৃতিটা খুব সরল, কিন্তু আসলে ওরা সরল না। ওকে, ভাইরাস খুবই সরল গঠনের হয়, এদের গঠন একদম সরল, মানে অনেক সহজ। এদের গঠন একদম সহজ। আমি যদি একটু মানুষ আর্ট করতে চাই, মানুষ যদি একদম কমপ্লেক্সিটিতে আর্ট করতে চাই, আমাকে হাত, পা, মুখ সবকিছু দিতে হবে। কিন্তু আমি যদি একটা ভাইরাস আর্ট করতে চাই, যে আমি একটা ভাইরাসকে করবো, ভাইরাসকে দেখবো, ভাইরাস কেমন, ভাইরাস একদম এইরকম। ভাইরাসের শরীরে শুধু জাস্ট একটা ডিএনএ এবং আরএনএ থাকবে, এরকম করে একটা ডিএনএ এবং আরএনএ থাকবে, এতটুকু। এইরকম ভাইরাস, এবং ওই ভাইরাসটা কি হবে, ওই ভাইরাসটা এইরকম করে সো এই ভাইরাসটা এরকম হয়ে যাবে, এটাকে সাধারণত ঢেকে দিবে, এটাকে একটা আবরণ থাকবে। এবং এর শেষে পরবর্তীতে এই ভাইরাসের 2-3টা এরকম করে লেজ বের হবে আর কি, বা পা বের হবে। হ্যাঁ, এই হচ্ছে ভাইরাস, খুবই সহজ একটা গঠন। এই হচ্ছে সাধারণত ভাইরাস। ভাইরাসটা এরকম সাধারণত হবে, এর মাঝখানে থাকে সাধারণত কি, এর মাঝখানে থাকে ডিএনএ এবং আরএনএ। একটা ভাইরাস দেখতে একদমই এইরকম, কিন্তু এটা অনেক বেশি ছোট। এটা আমরা সাধারণত ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এটাকে আমরা মোটেও দেখতে পাই না। সো এদের গঠন খুবই সহজ হয়। এদের মধ্যে কোষ প্রাচীর, প্লাজমা লেমা, সাইটোপ্লাজম, হ্যাঁ, নিউক্লিয়াস কোনো কিছুই থাকে না। তো চলো আমি যদি তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে মানুষের কোষ। এটা একটা ভাইরাস। আর আমাদের মানুষের মধ্যে 1 ফোঁটা রক্ত, ধরো এটা হচ্ছে 1 ফোঁটা রক্ত, 1 ফোঁটা রক্ত, এটা হচ্ছে ব্লাড। এই একটা রক্তের মধ্যে, এই রক্তকে 1000 ভাগ করে একটা ফোঁটা। এই একটা ফোঁটাকে আমি যদি কি করি, এই একটা ফোঁটাকে যদি আমি জুম করে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি, তাহলে আমাদের শরীরে একটা জিনিস পাবো, আমাদের শরীরে একটা কোষ পাবো। এই কোষটা দেখতে অনেকটা এইরকম। এই কোষের মধ্যে নিউক্লিয়াস থাকবে। হ্যাঁ, এই আমাদের কোষ হবে একদম এরকম। এটা হবে আমাদের একটা 1 ফোঁটা রক্তের মধ্যে আমাদের এতগুলা কোষ থাকে। এই কোষের মধ্যে আবার বিভিন্ন ধরনের জিনিস থাকবে, সেন্ট্রিওল, আরো অনেক ধরনের জিনিস এরকম থাকবে। হ্যাঁ, এই যে আমাদের এটা হচ্ছে একটা কোষ, আমাদের কোষের মধ্যে অনেক অনেক জিনিস থাকবে। ওকে, এইরকম দেখবা অনেক অনেক জিনিস থাকবে, কিন্তু সাধারণত ব্যাকটেরিয়াতে বা ভাইরাসে এত কিছু থাকে না। আমাদের এই একটা রক্তের ফোঁটার সমানেও তাদের না। সো তাদের ক্ষেত্রে এই রকম একটা কি থাকবে, জাস্ট একটা ডিএনএ এবং আরএনএ থাকবে, আর কিছু না। ওই আরএনএটাকে এরকম করে ঢেকে দেওয়া থাকবে, ওই আরএনএটাকে এরকম করে ঢেকে দেওয়া থাকবে, এরকম করে একটা আবরণ দিয়ে জাস্ট ঢেকে রাখা লাগবে, জাস্ট র্যান্ডমলি তাকে ঢেকে রাখা হবে। এই হয়ে গেল একটা ভাইরাস। এই যে একটা ভাইরাস হয়ে গেল, এই হচ্ছে সাধারণত একটা ভাইরাস। তো একটা মানুষের 1 ফোঁটা রক্তের মধ্যে থাকতেছে কি, এই এত বড় একটা জিনিস। আর শুধুমাত্র ভাইরাস একটা জীব, সে মাত্র এতটুকু একটা জিনিস। তার মানে তাদের মধ্যে এই কোনো কিছুই নাই, এত কিছুই তাদের মধ্যে নাই। এই জন্য তাদেরকে বলা হয়
কোষ প্রাচীর নাই, আমাদের যে প্রাচীর থাকে এই প্রাচীর নাই, প্লাজমা লেমা নাই, সাইটোপ্লাজম নাই, নিউক্লিয়াস, কোনো কিছুই থাকে না। তার মানে এদের কোষে একদম কিছুই নাই, তাই এদেরকে এককোষী জীব বলা হয়। তাই এদেরকে কি বলা হয়? তাই এদেরকে এককোষী জীব বলা হয়। এদেরকে একটা মাত্র কোষ থাকে এবং ওই কোষের মধ্যে কিছুই নাই, সাইটোপ্লাজম, প্লাজমা লেমা, তোমার হচ্ছে নিউক্লিয়াস, কিছুই থাকে না। এই জন্য তাদেরকে এককোষী জীব বলা হয়। শুধুমাত্র দুটি উপাদান দ্বারা গঠিত। দেখ কয়টা উপাদান দ্বারা গঠিত? দুইটা। একটা আমিষের আবরণ, ওই যে আমি বললাম যে একটা আবরণ, এই যে আবরণ, এই যে আবরণটা আছে এই আবরণ দিয়ে তারা তৈরি। আর ভিতরে কি থাকে? এর ভিতরে ডিএনএ এবং আরএনএ নামে দুইটা জিনিস থাকে, এই দুইটা থাকে, এছাড়া আর কিছুই থাকে না। এরা দুইটা জিনিস দিয়ে তৈরি, এক হচ্ছে ডিএনএ এবং আরএনএ, আর তার উপর দিয়ে প্রোটিন দিয়ে তারা তৈরি, আর তাদের শরীরে কিছুই নাই। এই জন্য এদের গঠন খুবই সহজ। তো এরপরে আমরা যদি দেখি ভাইরাসের লক্ষণ, আমাদের ভাইরাস সাধারণত কি কি কাজ করে। ভাইরাস সাধারণত যে কাজটা করে থাকে আমরা যদি একটু ভালো মতো করে দেখি, ভাইরাস প্রথমে যে কাজটা করে সেটা হচ্ছে ও একটা মানুষের দেহে বা যে কোনো একটা জীবের দেহে প্রবেশ করে। ধরো এটা একটা ভাইরাস, ধরো এই যে এটা একটা ভাইরাস, এটা একটা গোল একটা ভাইরাস, হ্যাঁ এটা একটা ভাইরাস। এই ভাইরাসটা কি করে, এই যে ভাইরাস আছে, এই ভাইরাসটা সাধারণত কি করে, ও অন্য একটা জীবের শরীরে চলে যায়। ও একাই কিছু করতে পারে না, ও অন্য একটা জীবের শরীরে চলে যায়। শরীরে চলে যাওয়ার পর ধরো মানুষের শরীরে বা যে কোনো কারো শরীরে চলে গেল, করে যাওয়ার পর ও একটা কি হয়ে যায়, দুইটা হয়ে যায়। ও নিজের বংশ নিজেই বিস্তার করে, একটার থেকে ও কপি হয়ে যায়, কপি করে ও দুইটা হয়ে যায়, হ্যাঁ অনুলিপন করে ও দুইটা হয়ে যায়। ও দুইটা হয়ে যায়। এখন আবার এইটার থেকে আবার দুইটা হয়, আবার এইটার থেকে দুইটা হয়, ঠিক আছে? তার মানে দুইটার থেকে আবার চারটা হয়ে যায়, তার মানে চারটার থেকে আবার কয়টা হয়ে যায়, আটটা হয়ে যায়। এইরকম করে সংখ্যা অগণিত হয়ে যায়। এরকম করে আস্তে আস্তে সংখ্যা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এরকম করে বাড়তে বাড়তে ভাইরাস কি করে, বংশ বিস্তার করে। এইভাবে ভাইরাস কি করে, সাধারণত বংশ বিস্তার করে থাকে। সো এরা যখন হচ্ছে যে মূলত যখন ভাইরাস তোমার হচ্ছে যে আমিষ আবরণ এবং নিউক্লিয়াস অ্যাসিড একত্রিত হয়, তখন তারা তোমার হচ্ছে যে জীবনের লক্ষণ প্রদর্শন করে। এরা জীবদেহের বাইরে নিষ্ক্রিয়, তার মানে এরা জীবের দেহ ছাড়া, আমাদের এই যে জীব আছে তাদের দেহ ছাড়া এরা নিষ্ক্রিয়, মানে জীবের দেহ ছাড়া এরা কোনো কাজ করতে পারে না। তার মানে এদেরকে কাজ করতে হলে গেলে, মানে এরা যদি বংশ বিস্তার করতে চায় বা এরা যদি কাজ করতে চায়, তাহলে অবশ্যই এদেরকে কি লাগবে, একটা জীবের দেহ লাগবে। সো জীবের দেহ ছাড়া এদের একদম কোনো কাজ নেই বা এরা কোনো কাজ করতেই পারে না। তাই জন্য এদেরকে বলা হয় জীবদেহের বাহিরে এরা নিষ্ক্রিয়, জীবদেহের বাইরে এরা কোনো কাজ করতে পারে না। এবং এরা দেখতে একদম সেম এইরকম, আমি যেমনটা দেখলাম, উপরে একটা ডিএনএ এবং আরএনএ থাকবে, এই যে এত কিছু জিনিস সাধারণত ওদের কাছে থাকবে। সো এদের কিছু প্রকারভেদ আছে, এরা বিভিন্ন বিভিন্ন প্রকারের হয়ে থাকে। তার মধ্যে একটা আছে গোলাকার, যেটা গোলাকার সেটা দেখতে গোল হয়, যেটা দন্ডাকার সেটা দেখতে সাধারণত কি হয়ে যায়, একদম লম্বা দন্ডের মতো। আর একটা হচ্ছে ব্যাঙাচির মতো। সো যেটা গোলাকার সেটা সাধারণত এমন হয়ে থাকে, এই যে এটা এরকম হয়ে থাকে, এটা সাধারণত এরকম হয়ে থাকে যেটা গোলাকার। যেটা গোলাকার সেটা সাধারণত এমন হয়ে থাকে, যেটা দন্ডাকার সেটা সাধারণত এইরকম হয়ে থাকে, সেটা এরকম এরকম হয়ে থাকে, এই যে এরকম হয়ে থাকে, এটা দন্ডাকার, হ্যাঁ এটা এরকম হয়ে থাকে। আর একটা আছে ব্যাঙাচির ন্যায়। ব্যাঙাচির ন্যায় বলতে কেমন, এইরকম, এটাকে বলা হয় ব্যাঙাচির ন্যায়। সো এরা এই তিন ধরনের সাধারণত ভাইরাস হয়ে থাকে। মানে এদের প্রকারভেদ এরকম হতে পারে। একটা হচ্ছে গোলাকার যেটা গোল হবে, দন্ডাকার যেটা একটু লম্বা হবে, আর একটা হচ্ছে ব্যাঙাচির মতো যেটা অনেকটা ব্যাঙের মতো এইরকম হবে। সো এই তিন প্রকার সাধারণত হয়ে থাকে। তো এখন দেখো এইখানে এদের গঠন আছে, এদের গঠনের মধ্যে এদের মাথা থাকে, লেজ থাকে এবং ডিএনএ থাকে। মাথা থাকে, লেজ থাকে এবং ডিএনএ থাকে। কোনটা মাথা, কোনটা লেজ এবং কোনটা ডিএনএ সেটা যদি আমরা একটু ভালো মতো করে দেখি, এইখানে একটা যদি ভাইরাস দেখি, এই হচ্ছে আমাদের সাধারণত ভাইরাস, এটার এই ভিতরের যে অংশটুকু আছে এটা হচ্ছে ডিএনএ। এটা কি, এটা হচ্ছে ডিএনএ। এটা হচ্ছে যে এদের প্রোটিন, প্রোটিন বা আমিষ, প্রোটিন বা আমিষ। আর এই যে এটা থাকে এটাকে আমরা সাধারণত বলি লেজ। এই যে
তাদের গঠন শুধু এইটা। একটা হচ্ছে যে ডিএনএ, এই ভিতরে যেটা থাকে এটা ডিএনএ, আর এই যে চার সাইডে যেটা থাকে সেটা হচ্ছে প্রোটিন বা আমিষ, আর এই যে নিচে যেটা থাকে সেটা হচ্ছে লেজ। এই নিচে যেটা থাকে সেটা কি, সেটা হচ্ছে লেজ, সেটা হচ্ছে লেজ। সো প্রোটিন, এটা হচ্ছে প্রোটিন, এই যে চারদিকে যেটা থাকতেছে সেটা হচ্ছে প্রোটিন, এই মাঝখানে হলুদ যেটা দেখা যাচ্ছে এটা ডিএনএ, এবং এই যে নিচে যেটা আছে সেটা হচ্ছে লেজ। ওকে, সো এই হচ্ছে আমাদের সাধারণত ভাইরাসের গঠন। ওকে, সো ভাইরাস জনিত বিভিন্ন রোগ, এই ভাইরাসের কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। যেমন হচ্ছে যে বসন্ত, আমাদের শরীরে বসন্ত ভাইরাসের কারণে হয়। হাম, হাম এক ধরনের হচ্ছে রোগ যেটা ভাইরাসের কারণে হয়ে থাকে। সর্দি, সর্দি ভাইরাসের কারণে হয়ে থাকে। ইনফ্লুয়েঞ্জা, এই রোগগুলো সাধারণত ভাইরাসের কারণে হয়ে থাকে। এরপর করোনা, করোনাও সাধারণত একটা ভাইরাস। ওকে, করোনা, এই করোনাও হচ্ছে একটা ভাইরাস। এবং এরা উদ্ভিদেও বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, উদ্ভিদের শরীরেও এরা বিভিন্ন ধরনের রোগ ছড়ায়। যেমন তামাকের মোজাইক ভাইরাস, তামাকের মোজাইক রোগ, এটাও এক ধরনের ভাইরাসের কারণে হয়ে থাকে, তামাকের মোজাইক রোগ। এবং ধানের টুংরো রোগ, ধানের কোন রোগ, টুংরো রোগ, এই রোগও সাধারণত ভাইরাসের কারণে হয়ে থাকে। সো ভাইরাস বিভিন্ন ধরনের ক্ষতি করে, যেমন আমাদের দেহে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। তোমার হচ্ছে যে করে, বসন্ত ছড়ায়, হাম ছড়ায়, সর্দি ছড়ায়, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ ছড়ায়, তেমন সেটা উদ্ভিদেরও ক্ষতি করে থাকে। কি করে এরা, তামাকের মোজাইক ভাইরাস তৈরি করে, ধানের টুকরো রোগ এরা সৃষ্টি করে সাধারণত আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে ভাইরাস। ওকে, শুধুমাত্র ক্ষতি করে এমনটাও না, এরা হচ্ছে যে উপকারও করে থাকে। কি কি উপকার করে থাকে, ভাইরাস থেকে বিভিন্ন রোগের টিকাও তৈরি হয়। ভাইরাস যেমন রোগ সৃষ্টি করে তেমন তারা রোগ নির্মূল করার চেষ্টা করে। যেমন হচ্ছে বসন্ত রোগ, ওই বসন্ত রোগের বসন্ত যে রোগটা আছে ওই রোগের ইনজেকশন তৈরি করা হয় এক ধরনের ভাইরাস থেকে। এরপর পোলিও, সো পোলিও হচ্ছে যে এক ধরনের ঔষধ, যে ঔষধটা ভাইরাসের মাধ্যমে তৈরি করা হয়। এরপর প্লেগ ইত্যাদি রোগের টিকা কিসের মাধ্যমে তৈরি করা হয়, ভাইরাসের মাধ্যমে সাধারণত তৈরি করা হয়ে থাকে। এরপর জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহৃত হয়। যেমন মনে করো বর্তমান চাইনিজরা এমন আম তৈরি করতেছে যে আমের মধ্যে কোনো বীজই নাই, এমন লিচু তৈরি করতেছে যে লিচির মধ্যে কোনো বীজই নাই। হ্যাঁ, অনেক কিছু রোগের তারা তোমার হচ্ছে নিষ্কাশনের জন্য অনেক বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতেছে। এরা আসলে কিসের মাধ্যমে করতেছে, এই তোমার হচ্ছে জিন প্রকৌশলের মাধ্যমে এরা করতেছে। সো এটা জিন প্রকৌশল নিয়ে পড়াশোনা করতে গেলে ভাইরাস নিয়ে পড়াশোনা করতে হয়। সো ভাইরাস ওই জিন প্রকৌশলের জন্য ব্যবহার হচ্ছে। এবং এই কিছু ভাইরাস ব্যাকটেরিয়া জনিত রোগ থেকেও রক্ষা করে থাকে। কিছু ভাইরাস কি কি করে থাকে, ভালো কাজ করে থাকে, ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো আছে ওই রোগগুলা থেকেও সাধারণত আমাদেরকে রক্ষা করে থাকে। এরপরে অপকারিতা, এই যে আমরা দেখলাম এরা কি, এদের ফলে কোভিড, তোমার হচ্ছে 19, বসন্ত, হাম, জলাতঙ্ক, এইডস ইত্যাদি রোগের সৃষ্টি হয়। এদের ফলে বিভিন্ন ধরনের রোগ হয়। তারপর উদ্ভিদে তামাকের মোজাইক ভাইরাস, ধানের টুকরো রোগ, এগুলা কার কারণে হয়ে থাকে, ভাইরাসের কারণে সাধারণত হয়ে থাকে। ওকে, সো ভাইরাস উদ্ভিদে, আর হচ্ছে যে আমরা উপকার অপকার দেখলাম। এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। সো ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়া হচ্ছে একটা প্রোকারিওটা বা আদিকোষী একটা জীব। সো ব্যাকটেরিয়া এককোষী অণুজীব, কিন্তু এরা মানব দেহে অনেক উপকারী। এটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের জন্য অনেক উপকারী। মানে ব্যাকটেরিয়া অপকারের থেকে উপকার বেশি করে, ভাইরাস ক্ষতি বেশি করে, ব্যাকটেরিয়া উপকার বেশি করে। সো ব্যাকটেরিয়া বিভিন্ন আকৃতির হতে পারে, যেমন যেমন হচ্ছে যে গোলাকার, ব্যাকটেরিয়াও এরকম হতে পারে, গোলাকার হতে পারে। ব্যাকটেরিয়া এরকম গোলাকার হতে পারে। যদি ব্যাকটেরিয়া গোলাকার হয় তখন সেটার নাম হয় কক্কাস, তখন সেটার নাম হয় কক্কাস, তখন সেটার নাম কি হয়, তখন সেটার নাম হয় কক্কাস। এরপর লম্বা বা দন্ডাকার, যদি এটা সেটা দন্ডাকার বা লম্বা হয়, ব্যাকটেরিয়া যদি সেটা লম্বা বা দন্ডাকার হয়ে থাকে, হ্যাঁ, যদি ব্যাকটেরিয়া লম্বা বা দন্ডাকার যদি হয় তখন সেটাকে কি বলে, তখন সেটাকে বলে ব্যাসিলাস। আর যদি কমার মতো হয়, এইরকম যদি কমার মতো হয়, এইরকম যদি হয়ে থাকে তখন সেটাকে কি বলা হয়, তখন সেটাকে বলা হয় কমা। তখন সেটাকে সাধারণত কি বলা হয়, যদি বাঁকা বা এরকম হয়ে থাকে তখন সেটাকে সাধারণত কমা বলা হয়ে থাকে, তখন সেটাকে এরকম করে কমা বলা হয়ে থাকে। ওকে, এই ধরনের তিন ধরনের ব্যাকটেরিয়া হয়ে থাকে। একটা হচ্ছে গোলাকার, একটা দন্ডাকার, আর একটা হচ্ছে কমা। সো গোলাকারটাকে বলা হয় কক্কাস, লম্বার যেটা আছে সেটাকে বলা হয় ব্যাসিলাস,
আর এই যে কমার মতো যেটা আছে সেটাকে বলা হয় কমা। সো কিছু ব্যাকটেরিয়া মৃত জীব, মনে করো ব্যাকটেরিয়া শুধুমাত্র জীবিত জীব থেকে থাকে এমনটা না, এরা মৃত জীবকে পচাতেও সাহায্য করে। ধরো মনে করো কোনো জিনিস যদি মারা যায়, ধরো গরু ছাগল হাঁস মুরগি কোনো কিছু মারা গেছে, তখন সাধারণত কি করা হয়, তখন যদি আমরা ওই ওটাকে মাটিতে ফেলে দেখি, তখন ব্যাকটেরিয়া ওটাকে আস্তে 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 খেয়ে ফেলে। সো উদ্ভিদের পচাতে, উদ্ভিদকে বিভিন্নভাবে পচাতে, উদ্ভিদ এবং প্রাণীকে পচাতে সাহায্য করে। এবং এদের প্রয়োজনীয় কিছু কাজ আছে, যেমন আমরা যে দই তৈরি করি না, দই তৈরি করার জন্য ব্যাকটেরিয়ার ব্যবহার করা হয়, ব্যাকটেরিয়া জমে পরবর্তীতে দই তৈরি হয়। তো এই যে দই তৈরির জন্য আমাদের সাধারণত ব্যাকটেরিয়ার প্রয়োজন আছে। ওকে, সো ব্যাকটেরিয়া কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালো কাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে। সো ব্যাকটেরিয়ার উপকারিতা এবং ক্ষতি যদি আমরা একটু দেখি, সো ব্যাকটেরিয়ার উপকার কি, ব্যাকটেরিয়া হচ্ছে যে আমাদের অনেক উপকারে আসে, যেমন মৃত প্রাণী এবং উদ্ভিদ পচাতে সাহায্য করে, মৃত প্রাণী এবং উদ্ভিদ গুলাকে পচাইতে সাহায্য করে, বা একদম মাটির সঙ্গে মিশে ফেলতে সাহায্য করে, মাটিতে নাইট্রোজেন সংযুক্ত করে বা সংযোজন করে, মাটির উর্বরতা বাড়ায় আর কি, তারা মাটিকে আরো বেশি উর্বর করে তোলে। এরপর কি, দই তৈরি করতে সাহায্য করে, খাদ্য তৈরি করতে ব্যবহৃত হয়, বিভিন্ন ধরনের পাউরুটি এবং দই তৈরি করতে কে সাহায্য করে, ব্যাকটেরিয়া সাহায্য করে। কিছু অণুজীব যেমন ভাইরাস, কিছু ব্যাকটেরিয়া মানুষের জন্য ক্ষতিকর, কিছু কিছু তোমার হচ্ছে যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া মানুষের জন্য ক্ষতিকর, হ্যাঁ, এবং এরা বিভিন্ন ধরনের রোগও সাধারণত মানুষের শরীরে সৃষ্টি করতে পারে। এখন তোমরা আমাকে একটু জানিয়ে দাও যে ব্যাকটেরিয়া কোন ধরনের কোষ, ব্যাকটেরিয়া সাধারণত কোন ধরনের কোষ, এককোষী, বহুকোষী, হ্যাঁ, তোমার হচ্ছে যে এছাড়া অন্য কিছু অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না, আমরা জানি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা দেখতে পাই, হ্যাঁ, তোমার হচ্ছে এককোষী, বহুকোষী, নাকি এ নাম্বার নাকি বি নাম্বার, এই দুটার মধ্যে কোনটা হবে সেটা আমাকে একটু জানিয়ে দাও। ওকে, আমরা অলরেডি জানি ব্যাকটেরিয়া কয়টা কোষ থাকে, ব্যাকটেরিয়ার মধ্যে একটা মাত্র কোষ থাকে। সো আমরা ব্যাকটেরিয়াকে কি বলতে পারি, এককোষী বলতে পারি, এবং এটা অনেক আগে তৈরি হয়েছে, এই জন্য আমরা আদিকোষীয় বলতে পারি, এই জন্য আমরা আদিকোষীয় বলতে পারি, কিন্তু আমরা এটাকে বহুকোষী বলতে পারি না। বহুকোষী বলতে যাদের অনেক বেশি কোষ আছে তাদেরকে আমরা বলি বহুকোষী, যেমন মানুষ, মানুষের অনেক বেশি কোষ আছে, এই জন্য আমরা মানুষকে বহুকোষী বলতে পারি। ওকে, এরপর সাধারণত পরবর্তীতে যদি দেখি ভাইরাসের দেহে কি নেই, ভাইরাসের দেহে নিচের কোনটা নেই, আমরা জানি তোমার হচ্ছে যে নিউক্লিয়াসও নাই, রাইট, নিউক্লিয়াস নেই, সাইটোপ্লাজম নেই, কোষ প্রাচীর কোনোটাই নেই, তার মানে সবকিছুই নেই, তাই রাইট, তার মানে ভাইরাসের দেহে আসলে কিছুই নেই। এরপরে তার মানে অ্যান্সার কোনটা হবে, কারেক্ট অ্যান্সার হবে ডি, সবকিছুই নেই, শুধুমাত্র কি থাকে, একটা লেজ থাকে, একটা প্রোটিন থাকে, আর একটা ডিএনএ থাকে, আর কিছু না। সো ব্যাকটেরিয়া কোন ধরনের কোষ, অলরেডি আমরা একটা জানি যে ব্যাকটেরিয়া আমাদের হচ্ছে যে সাধারণত একটা এককোষী জীব। এখন প্রকৃত কোষ, অণুজীবের গঠন কিভাবে থাকে, প্রকৃত কোষ, হ্যাঁ, প্রকৃত কোষ আমরা কিভাবে দেখি, প্রকৃত কোষ বলতে এদের নিউক্লিয়াস কি, এদের কোষের কেন্দ্রিকা সুগঠিত, কোষের কেন্দ্রিকা অগঠিত, কোষে কোনো কেন্দ্রিকা নেই, নাকি কোষের বাইরে আবরণ নেই। সো এটার কারেক্ট আনসার কোনটা হবে বলতো, মানে প্রকৃত কোষ অণুজীবের গঠন কিভাবে, মানে প্রকৃত কোষ আমরা যে শৈবাল এবং ছত্রাক দেখলাম, এদের কিন্তু নিউক্লিয়াস সুগঠিত থাকে। ওকে, তো তার মানে এটার কারেক্ট আনসারটা কোনটা হতে পারে আমাকে একটু জানিয়ে দাও। ওকে,
ওকে, সো প্রকৃত কোষ বলতে এদের একদম প্রকৃত একটা কোষ থাকবে, প্রকৃত মানেই তো এদের একদম আসল একটা কোষ থাকবে। সো এদের কোষের কেন্দ্রিকা সুগঠিত, কেন্দ্রিকা বা নিউক্লিয়াস একদম সুগঠিত থাকবে। ওকে, আচ্ছা, সো আমরা মোটামুটি যতটুকু পড়াশোনা করলাম, আজকে আমাদের 1 ঘন্টা সময় ছিল। আমি ক্লাসের আগেও একটু সময় নিয়েছিলাম, যে কারণে আসলে ক্লাসের আজকে টাইম একটু কম ছিল এবং সেই জন্য হয়তোবা খুব একটা বেশি তোমাদের হচ্ছে যে আজকে টাইম পাইনি আমরা। বাট নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ অনেক ভালো টাইম পাবো, এবং ওইটা টাইম পাওয়ার পর আমরা মোটামুটি অনেক ভালো মতো করে পড়াশোনা করবো। আজকে মেইনলি আমরা পরিচয় পর্ব আমরা শেষ করলাম। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা আরো অনেক ভালো মতো করে পড়াশোনা করব, সবগুলো জিনিস আস্তে আস্তে আমরা ব্রেকডাউন করব এবং আরো অনেক ভালো মতো করে পড়াশোনা করে সব ধরনের জিনিস আমরা শেখার চেষ্টা করব। ঠিক আছে, একদম আমরা সব ধরনের জিনিস শেখার চেষ্টা করব। সো আজকের যে আমাদের ক্লাসটা আছে, এই ক্লাসটা একদম আমাদের একটা বেসিক ক্লাস ছিল আজকে, যদিও আমরা তেমন কিছু পড়তে পারলাম না, তবুও আমরা আরো ভালো মতো করে ব্যাক করার চেষ্টা করব। সো আজকের ক্লাসে আমাদের জন্য এতটুকুই। ক্লাসের শেষে তোমাদের ক্লাসটা কেমন লাগছে ইয়েস এবং নো এর মাধ্যমে আমাকে একটু জানিয়ে দাও যে তোমাদের ক্লাসটা আসলে কেমন লাগছে। যদিও আজকে আমি খুব বেশি একটা পড়তে পাই নাই, আশা করি আমরা পরবর্তী ক্লাস থেকে আরো অনেক ভালো মতো করে পড়ার চেষ্টা করব। সো তোমাদের ক্লাসের শেষে একটা অংশ চলে আসবে, যেটা হচ্ছে যে তোমাদের টিচার ফিডব্যাক বা তোমাদের ক্লাসের অনুভূতি কেমন তোমাদের। সো ক্লাসের মধ্যে দেখবা তোমাদের একটা ছোট্ট একটা অপশন চলে আসবে, সেটা হচ্ছে যে মেবি রেটিং। ঠিক আছে, এরকম একটা জিনিস দেওয়া থাকবে, সেটা হচ্ছে রেটিং। সো ওইখানে তোমাদের 1 থেকে 5 পর্যন্ত তুমি রেটিং দিতে পারবা। 1 মানে হয়তো বা টিচারের ক্ষেত্রে তোমার কিছু পড়াশোনা তোমার ক্ষেত্রে ভালো লাগে নাই, আর 5 মানে হচ্ছে যে সবকিছু হয়তো বা টিচার তোমাকে ভালো পড়াইছে। সেক্ষেত্রে তুমি এরকম করে রেটিং সিস্টেমটা দিতে পারো, এবং ক্লাসের শেষে একটা বক্স থাকবে, ওই বক্সে তুমি লিখে দিতে পারো যে কোন কোন জিনিসগুলো ইমপ্রুভ করলে ভালো হয়, কোন জিনিসগুলো তোমার জন্য প্রয়োজনীয় এবং কোন কোন জিনিসগুলো তোমার জন্য প্রয়োজনীয় না, বা খারাপ কিছু যদি থাকে তাহলে তুমি সেটা কি করতে পারো, এই বক্সের মধ্যে লিখে দিতে পারো। এবং তুমি তোমার টিচার তোমাকে কিভাবে অ্যাপ্রিসিয়েশন করছে, এটার জন্য তুমি 1 মানে তোমার একটু খারাপ লাগছে, আর 5 মানে তোমার হচ্ছে যে সবকিছু ওকে আছে, সামনে আরো অনেক ভালো করবো। আর এর মধ্যেও 3, 4, 2, 1 এগুলা আছে, এগুলা 2, 3, 4 আছে, এগুলোর মাধ্যমে তোমরা দিয়ে তোমাদের টিচারকে জাজ করতে পারো। ঠিক আছে, সো আজকের জন্য আমাদের আসলে এতটুকুই। এই ছিল আমাদের ছোট্ট একটা হাইলাইটার, যার মাধ্যমে তোমরা কি করতে পারো, যার মাধ্যমে তোমরা হচ্ছে যে সবকিছু জিনিস এনশিওর করতে পারো। আশা করি তোমাদের সঙ্গে অনেক ভালো একটা জার্নি যাবে। আজকে যদিও খুব কম সময় পেয়েছি, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে তোমাদের সঙ্গে আরো ভালো মতো করে পড়াশোনা হবে, আরো তোমাদের সঙ্গে মজার মজার কিছু জিনিস নিয়ে হাজির হব, আবার সায়েন্সটাকে যথেষ্ট সহজ করার চেষ্টা করব। আজকে এমনিতে আমিও একটু আওলানো আছি, এই যে আবার হচ্ছে যে প্রথম ক্লাস, এই জন্য তোমাদেরকে একটু বেশি মনে হতে পারে যে আজকে আসলেই একটু বেশি প্রেসার হয়ে গেল, বাট আজকে একটু বেশি পড়ায় ফেলছি মনে হয়। তো নেক্সট ক্লাস থেকে আরো আমরা অনেক ভালো মতো করে সুন্দর করে পড়াশোনা করার চেষ্টা করবো। তো আজকে তোমাদের জন্য এতটুকুই, এন্ড এগেইন ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। তোমাদের সঙ্গে আবার দেখা হবে, আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, বাই বাই।